গল্পের নাম বশিষ্ঠ গুহার আশ্চর্য সন্ন্যাসী। রচনা এবং পাঠে বিষান সেনগুপ্ত। ভিডিওগ্রাফি কঙ্কনা সেনগুপ্ত। অবিনাশবাবুর সাথে আমার প্রথম আলাপ হয়েছিল আজ থেকে প্রায় 10-12 বছর আগে, ঘর থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে ঋষিকেশে। তখন আমি সবে 50 বছর ছুঁয়েছি। অবিনাশবাবুর বয়স তখন 62। প্যান্টের উপর একটা খয়েরি রঙের পাঞ্জাবি ঋষিকেশ গঙ্গার ঘাটে বসেছিলেন। আমি আমার একজন বন্ধু মিলে সেবার ঋষিকেশে রামঝোলার কাছে একটা ধর্মশালায় দিন তিনেক ছিলাম। সন্ধ্যায় ঋষিকেশের গঙ্গা আরতি শেষ হওয়ার পরে ঘাটে বসে গঙ্গার শোভা দেখছিলাম। আরতি শেষ হবার পর গঙ্গার ঘাট নির্জন হয়ে পড়েছিল। ভদ্রলোক আমাদের থেকে প্রায় 10 মিটার দূরে বসেছিলেন। ভদ্রলোকের শরীরে মেদ খুব কম, চোখে চশমা, পায়ে একটা বর্ষার চটি, মাথার চুল কম, মুখের চেহারায় মুগ্ধতা ফুটে বেরোচ্ছে, বেশ প্রশান্ত দৃষ্টি। আমরা দুজনেই চুপচাপ গঙ্গার স্রোতের দিকে তাকিয়েছিলাম। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঠান্ডা বাতাসে নদীর বুকটা যেন রূপলি হয়ে উঠেছিল। দূরে কোথাও ঘণ্টার মৃদু ধ্বনি ভেসে আসছিল। হঠাৎ ভদ্রলোক আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ঋষিকেশের গঙ্গাকে প্রথমবার দেখছেন? আমি বেশ একটু অবাক হয়ে বললাম, কি করে বুঝলেন? ভদ্রলোক হাসলেন, বললেন, যারা প্রথমবার আসে তারা নদীকে দেখে, আর যারা বারবার আসে তারা নদীর শব্দ শোনে। কথাটা শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। সাধারণ একটি বাক্যের মধ্যে যেন গভীর দর্শন লুকিয়ে আছে। আমি উঠে তার কাছে গিয়ে বসলাম। আমি মনোজ, হুগলি জেলার শ্রীরামপুর থেকে এসেছি। ভদ্রলোক শান্ত স্বরে বললেন, আমি অবিনাশ মুখোপাধ্যায়, বাড়ি বারাকপুরে। তবে বাড়িতে আমাকে খুব কমই পাওয়া যায়, পৃথিবীটাই আমার ঠিকানা। পরিচয় হতে খুব বেশি সময় লাগলো না। কথায় কথায় জানতাম তিনি ইতিহাস, নৃতত্ত্ব এবং ভূতত্ত্ব নিয়ে প্রচুর পড়াশুনো করেছেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় চাকরি করতেন। তারপর প্রায় বছর 10 আগে সব ছেড়ে বেরিয়ে পড়েছেন পৃথিবীকে জানার জন্য। বিয়ে করেননি। তার যুক্তি ছিল, যে মানুষ পথকে বিয়ে করেছে তার আর সংসার করার অধিকার নেই। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। এই কথাটা তিনি ভীষণ স্বাভাবিকভাবে বলেছিলেন। কথাটা শুনে মনে হয়েছিল এটাই তার স্বাভাবিক জীবন। পরবর্তী 1.5 ঘন্টা আমরা তিনজন গঙ্গার ঘাটে বসে গল্প করলাম। তিনি কখনো কৈলাস মানস সরোবরের তুষার ঝড়ের কথা বললেন, কখনো রাজস্থানের মরুভূমিতে হারিয়ে যাওয়া এক অভিযাত্রীর কাহিনী, আবার কখনো অরুণাচলের এক প্রাচীন বৌদ্ধ মঠের কথা, যার নাম আগে আমি কখনো শুনিনি। এটি গল্পের শেষে মনে হতো যেন আসল ঘটনাটা এখন বলা বাকি। সেই অসমাপ্ত রহস্যই আমাকে অবিনাশবাবুর প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট করে তুলেছিল। সেদিন রাতেই বুঝেছিলাম এই মানুষটির জীবনে এমন কিছু অভিজ্ঞতা লুকিয়ে আছে যা সাধারণ ভ্রমণ কাহিনী নয়। সেগুলো হয়তো যুক্তির সীমা অতিক্রম করে অন্য এক জগতের দরজা খুলে দিতে পারে। অবিনাশবাবু আমাদের জিজ্ঞাসা করলেন, আগামীকাল আপনাদের কি প্রোগ্রাম? আমাদের কোনো প্রোগ্রাম ছিল না তা জানাতে অবিনাশবাবু বললেন, তাহলে আগামীকাল সকাল ঠিক 6টার সময় এখানে চলে আসবেন, আপনাদের এক জায়গায় নিয়ে যাব। পরদিন সকালবেলা 6টা বাজার আগেই আমরা গঙ্গার ঘাটে এসে উপস্থিত হলাম। এখন জুলাই মাস, নদীর জল প্রবল গতিতে ছুটে চলেছে। তার ভয়ঙ্কর সুন্দর রূপের শোভা মানুষের জীবন বদলে দিতে পারে। গতকাল রাতে সামান্য বৃষ্টি হয়েছিল, এখন আবহাওয়া চমৎকার। অবিনাশবাবু আসবার পরে আমরা তিনজন একটা অটো রিকশায় উঠে পড়লাম। অবিনাশবাবু অটোর ড্রাইভারকে কিছু বললেন এবং অটো এগিয়ে চলল। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা একটা পাহাড়ে যাচ্ছি। ওখানে পাহাড়ের মাথায় একটা প্রাচীন গুহা আছে। কথিত আছে এই গুহায় মহর্ষি বশিষ্ঠদেব তপস্যা করেছিলেন। এই গুহাকে বশিষ্ঠ গুহা বলে। গুহাটা ঋষিকেশের থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। অটো থেকে নেমে পায়ে চলা একটা পথ পাহাড়ের মাথার দিকে এগিয়ে গেছে। এই পথে খুব কম মানুষই চলাফেরা করে। অবিনাশবাবুর পিছন পিছন আমরা দুজন এগিয়ে চললাম। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় পাথরের এবং বন জঙ্গলের প্রতিরোধকে পার করে অদ্ভুত দক্ষতায় অবিনাশবাবু এগিয়ে চলেছেন। আমরা তার থেকে বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও তাল রাখতে পারছি না। অবিনাশবাবু সাধারণ পর্যটকদের ব্যবহৃত পথ ধরলেন না। তিনি জঙ্গলের ভিতর দিয়ে একটি প্রাচীন, প্রায় বিস্তৃত পাহাড়ি পথ বেছে নিলেন। সেই পথ ধরেই প্রায় 40 মিনিট উঠতে হয়েছিল। প্রায় 40 মিনিট পাহাড়ি পথ অতিক্রম, বনটা যেন হঠাৎ আরও নিস্তব্ধ হয়ে গেল।
একটু আগেও পাখির ডাক শোনা যাচ্ছিল, এখন সেটুকুও নেই। শুধু দূর থেকে কোথাও পাহাড়ের বুক চিরে নেমে আসা এক ঝর্ণার মৃদু গর্জন কানে আসছে। অনেক নিচে দেখছে স্রোতস্বিনী গঙ্গা নদীকে। অবিনাশবাবু হঠাৎ হাত তুলে আমাদের থামতে ইঙ্গিত করলেন। এখানে বেশি জোরে কথা বলবেন না, তিনি নিচু স্বরে বললেন। আমরা নিঃশব্দে তার পিছু নিলাম। আরও খানিকটা এগোতেই বিশাল এক প্রস্তরখণ্ডের আড়ালে গুহার মুখটা দেখা গেল। বাইরে থেকে দেখলে মনে হবে পাহাড়ের গায়ে প্রকৃতি নিজেই যেন একটি দরজা এঁকে দিয়েছে। গুহার মুখে কয়েকটি বুনো গাছ, বাতাসে ধূপের মতো এক অচেনা সুগন্ধ ভাসছিল, অথচ আশেপাশে মানুষের কোনো চিহ্ন নেই। আমি অবাক হয়ে বললাম, এখানে কি কেউ থাকে? অবিনাশবাবু মৃদু হেসে বললেন, যারা থাকেন তারা নিজেদের উপস্থিতির প্রচার করতে চান না। কথাটা শুনে শরীরের মধ্যে অকারণেই একটা শিহরণ বয়ে গেল। গুহার ভেতরে ঢুকতেই বাইরের তীব্র আলো এক মুহূর্তে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড পর চোখ অন্ধকারে অভ্যস্ত হবার পরে দেখলাম গুহার অনেক গভীরে ক্ষীণ নীলাভ আলো যেন নিজে থেকেই জ্বলছে, একটা অদ্ভুত কোমল আভা। আমার বন্ধু ফিস ফিস করে বলল, আলোটা কোথা থেকে আসছে? অবিনাশবাবু উত্তর দিলেন না, শুধু চোখ বন্ধ করে দুহাত জোর করে দাঁড়িয়ে রইলেন। ঠিক সেই সময় গুহার গভীর থেকে ভেসে এলো এক দীর্ঘ গম্ভীর ওং ধ্বনি। ধ্বনিটা যেন কোনো মানুষের কণ্ঠ নয়, মনে হচ্ছিল পাহাড় নিজেই উচ্চারণ করছে সেই মহামন্ত্র। মুহূর্তের মধ্যে গুহার বাতাস ভারী হয়ে উঠল। বুকের ভিতম্পন অনুভব করলাম। ভয় নয়, আবার আনন্দও নয়, যেন বহুদিনের পরিচিত অথচ বিস্মৃত কোনো স্মৃতি ফিরে আসতে চাইছে। আমি অবিনাশবাবুর দিকে তাকাতেই দেখলাম তার মুখে গভীর প্রশান্ত হাসি। তিনি ধীরে ধীরে বললেন, আজ যদি আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকে তাহলে আমরা এমন একজনের দর্শন পেতে পারি যাকে সাধারণ চোখে দেখা যায় না। তিনি যদি আমাদের দেখা দেন তবেই আমরা তাকে দেখতে পাবো। নিজের মনটাকে শান্ত রাখবেন, অনেক সময় চোখ যা দেখে না অন্তর তার চেয়েও স্পষ্ট দেখতে পায়। ধীরে ধীরে আমরা গুহার প্রবেশ করলাম। অবিনাশবাবু হাতের ইশারায় আমাদের থামতে বললেন। গুহার নীলাভ আলো যেন এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল, আর অন্ধকারের গভীরে একটি জটা জুটোধারী ধ্যানমগ্ন সন্ন্যাসীর অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। সন্ন্যাসীর চোখ বন্ধ, মুখ দেখে তার বয়স আন্দাজ করা যাচ্ছে না। শরীরের ঊর্ধ্বাঙ্গ নগ্ন, নিম্নাঙ্গের দিকে এক টুকরো কাপড়ের মতো কিছু পরে আছেন। অবিনাশবাবুর ইঙ্গিতে আমরা হাত জোর করে দাঁড়িয়ে থাকলাম। অন্ধকারে সন্ন্যাসীর অবয়ব খুব স্পষ্ট। বেশ খানিকক্ষণ সময় পার হবার পরে সন্ন্যাসীর চোখ খুলে গেল। গুহার সেই অন্ধকারে তার আশ্চর্য চোখ দুটি জল জল করে উঠল। আমার মনে হলো সন্ন্যাসীর মাথার পেছনে একটা জ্যোতির বলয় ক্ষণিকের জন্য দেখতে পেলাম। অবিনাশবাবু মাটিতে শুয়ে পড়ে গুহার মেঝে কর্দমাক্ত এবং ভেজা ভেজা। আমরা দুজনে হাত জোর করে দাঁড়িয়ে রইলাম। সন্ন্যাসী কোনো শব্দ উচ্চারণ করেননি, আমরা তার চরণ স্পর্শ করতে পারিনি। হঠাৎ মহানিশির কণ্ঠ থেকে এক গম্ভীর শব্দ নির্গত হলো, সময় হলে আবার দেখা হবে, নর্মদায় তোমাদের অপেক্ষায় আছে। তিনি হাতের ইশারায় আমাদের বাইরে চলে যেতে বললেন। আমরা তার আদেশ শিরোধার্য করে গুহার বাইরে বেরিয়ে এলাম। সেই মুহূর্তে নর্মদা শব্দটির কোনো অর্থই আমাদের কাছে স্পষ্ট ছিল না, কিন্তু 4 বছর পরে অমরকণ্টকে দাঁড়িয়ে বুঝেছিলাম সেই দিনের ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই আমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে। গুহার বাইরে এসে আমরা কেউই প্রথমে কোনো কথা বলতে পারলাম না। অবিনাশবাবু কিছুক্ষণ গুহার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর খুব আস্তে বললেন, আজ আমাদের ভাগ্য সত্যিই ভালো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, উনি কে? অবিনাশবাবু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না, পাহাড়ের নিচে বয়ে চলা গঙ্গার দিকে তাকিয়ে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে জানতে নেই, কিছু উত্তর সময় নিজেই দেয়। আমি আবার বললাম, আপনি কি আগে থেকেই ওনাকে চিনতেন? তিনি এবার আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, চিনতাম বললে ভুল হবে, দর্শন পেয়েছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে। তারপর আর কখনো তাকে দেখিনি। আজ সকালেও আমি নিশ্চিত ছিলাম না উনি থাকবেন কিনা। আমার বন্ধু বিস্মিত গলায় বললেন, কিন্তু উনি যা বললেন তার অর্থ কী? অবিনাশবাবু মাথা নাড়লেন। সাধারণ মানুষের সঙ্গে তার ভাষা শব্দ নয়, তার নীরবতাই তার কথা। তোমরা কি লক্ষ্য করেছো তিনি চোখ খোলার পর গুহার ভেতরের বাতাসটাই যেন বদলে গিয়েছিল? আমরা দুজনেই কোনো উত্তর দিতে পারলাম না, কারণ সত্যিই সেই মুহূর্তে কী ঘটেছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
ঠিক তখনই গুহার ভেতর থেকে আবার একবার ক্ষীণ ওং ধ্বনি ভেসে এলো। আমরা তিনজনেই স্বতঃস্ফূর্তভাবে পিছন ফিরে তাকালাম। অবিনাশবাবু গভীরভাবে প্রণাম করে বললেন, চলুন, আজকের জন্য আমাদের প্রাপ্তি এখানেই শেষ। আমরা পাহাড় থেকে নামতে শুরু করলাম। প্রায় 15 মিনিট নেমে আসার পর হঠাৎ অবিনাশবাবু থেমে গেলেন। মাটিতে পড়ে থাকা একটি শুকনো রুদ্রাক্ষ তুলে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর সেটি আমার হাতে দিয়ে বললেন, এটিকে যত্ন করে রাখবেন। আমি অবাক হয়ে বললাম, এটা কি ওই গুহার? তিনি শুধু এতটুকুই বললেন, সব জিনিসের মূল্য বাজারে নির্ধারিত হয় না, কিছু জিনিসের মূল্য বোঝা যায় যখন সময় এসে যায়। রুদ্রাক্ষটি মুঠোর মধ্যে নিয়ে আমি আর কোনো কথা বললাম না। আমার কাছে সেই রুদ্রাক্ষটি এখনও আছে। এই রুদ্রাক্ষটি আমার সমগ্র জীবন এবং বিশ্বাসকে নতুন করে বিচার করতে শিখেছে। পাহাড় থেকে নামতে নামতে আমাদের কারো মুখে আর কোনো কথা ছিল না। কিছুক্ষণ পরে আবার পাখির ডাক শোনা গেল। বন যেন ধীরে ধীরে তার স্বাভাবিক রূপ ফিরে পেল, কিন্তু আমার মনে হচ্ছিল আমরা যেন অন্য এক জগৎ থেকে ফিরে আসছি। অটোয় ফেরার সময় অবিনাশবাবু প্রায় নীরবই ছিলেন। মাঝে মাঝে গঙ্গার দিকে তাকিয়ে শুধু মৃদু হাসছিলেন। সেই হাসির অর্থ আজও আমি বুঝতে পারিনি। রামঝোলার কাছে এসে তিনি নেমে পড়লেন। বিদায়ের সময় বললেন, মনোজবাবু, পৃথিবীতে অনেক রহস্য আছে, সব রহস্যের উত্তর খুঁজতে যাবেন না, কিছু রহস্যকে শুধু শ্রদ্ধা করতে হয়। আমি বললাম, আপনার সঙ্গে আবার কবে দেখা হবে? তিনি আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, পথিকের সঙ্গে পথিকের দেখা কখন হবে তা পথই ঠিক করে দেয়। এই বলে তিনি ভিড়ের মধ্যে এমনভাবে মিশে গেলেন যেন কখনো ছিলেনই না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে ধর্মশালার দিকে এগিয়ে গেলাম। তারপর কেটে গেছে প্রায় 4 বছর। সংসার, চাকরি আর জীবনের নানা ব্যস্ততায় অবিনাশবাবুর সঙ্গে আর কোনো দিন যোগাযোগ হয়নি। তার কোনো ঠিকানা ছিল না, কোনো টেলিফোন নম্বরও নয়। মাঝে মাঝে ঋষিকেশের সেই সকালটা মনে পড়তো। মনে হতো সবটাই কি স্বপ্ন ছিল। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। 4 বছর পরে মধ্যপ্রদেশের অমরকণ্টকে মা নর্মদার উৎসস্থলের কাছে এমন একটি ঘটনার মধ্যে দিয়ে আবার আমাদের দেখা হয়ে গেল অবিনাশ মুখোপাধ্যায়ের সঙ্গে। সে গল্প পরে একদিন বলবো। আর সেই দ্বিতীয় সাক্ষাৎই আমার জীবনকে এমন এক রহস্যের পথে নিয়ে গেল যেখান থেকে আর কোনো দিন সম্পূর্ণভাবে ফিরে আসতে পারিনি।